হ্যালো এভরিওয়ান, আজকে আমি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল ইনফরমেশন চাকরির পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেগুলোর যে ইনফরমেশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যায়। প্রথমে আসে হচ্ছে নদ নদী। বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যা 1415টি। এই খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। এবং নদ নদী যে আমাদের প্রকাশিত হয়েছে তার মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে আমাদের পদ্মা, সেটি হচ্ছে 351 কিলোমিটার। ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর। এই বলেশ্বর নদীটি হচ্ছে শেরপুরে অবস্থিত। শেরপুর, আমি লিখে দিচ্ছি, এটি হচ্ছে শেরপুরে অবস্থিত। শেরপুরে অবস্থিত এই বলেশ্বর নদীটি, এটি হচ্ছে 0.2 কিলোমিটার। তারপরে সংখ্যা বিষয়ক আরো কিছু ইনফরমেশন, আপডেটেড ইনফরমেশন, সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে চা বাগান 170টি এবং রাজনৈতিক দল 49টি। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর, আমি এটি লিখে দিই, নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দল আছে 49টি। এবং আমাদের আরেকটি ইনফরমেশন রয়েছে যে আমাদের কবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। তো আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হয় হচ্ছে 12 মে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর, তো আওয়ামী লীগ কত তারিখে নিষিদ্ধ হয়? 12 মে 2024, এই 2025, 12 মে 2025। 12 মে 2025 হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আমাদের বর্তমানে রাজনৈতিক দল 49টি, চা বাগানের সংখ্যা 170টি, নদ নদী 1415টি। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপরে স্লাইডে এখন আমরা বিভিন্ন প্রতিবেদন এবং কি কি সূচক প্রকাশিত হয়েছে সেগুলো দেখব। মে মাসে প্রকাশিত সূচক এবং প্রতিবেদনগুলো, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন 2025। আমরা জানি যে মানব উন্নয়ন প্রতিবেদন এটি প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি। এই ইনফরমেশনটি খুব গুরুত্বপূর্ণ। মানব উন্নয়ন প্রতিবেদন এটি হচ্ছে প্রকাশ করে ইউএনডিপি। এই ইউএনডিপি প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং বাংলাদেশ হচ্ছে 130তম। মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। এই মুক্ত গণমাধ্যম সূচক এটা এখনকার জন্য গুরুত্বপূর্ণ একটি সূচক। এই মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে, সর্বনিম্ন হচ্ছে ইরিত্রিয়া এবং বাংলাদেশের অবস্থান 149তম। তারপরে এই মানব উন্নয়ন প্রতিবেদনের আরেকটি ইনফরমেশন ছিল যে মাথাপিছু আয় এবং হচ্ছে মাথাপিছু কার্বন নিঃসরণ। মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হাইয়েস্ট, যে মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হাইয়েস্ট এবারে হচ্ছে কাতার। আমরা জানি গত বছরও ছিল হচ্ছে আমাদের মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ ছিল কাতার। এই বছরেও কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার। তারপরে আসে হচ্ছে আমাদের মাথাপিছু আয়। এই মানব উন্নয়ন প্রতিবেদন অনুসারে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ হচ্ছে লিচটেনস্টাইন এবং সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে সূচক থেকে এই মে মাসে প্রকাশিত সূচকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন, সেটি প্রকাশক হচ্ছে ইউএনডিপি, শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, সর্বনিম্ন দক্ষিণ সুদান, বাংলাদেশ হচ্ছে 130তম। এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে এটা হচ্ছে মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে, ঠিক আছে, আমি লিখে দিই এটা মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার। এবং এই মাথাপিছু আয় সম্পর্কিত আমাদের বিবিএস একটি তথ্য প্রকাশ করেছে, প্রতিবেদন প্রকাশ করেছে। এটাকে বিবিএস এর চূড়ান্ত প্রতিবেদন বলে। বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় হচ্ছে 2738 মার্কিন ডলার, 2738 মার্কিন ডলার। এবং পার ক্যাপিটা জিডিপি যদি বলা হয়, পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু জিডিপির পরিমাণ হচ্ছে আমাদের 2625 মার্কিন ডলার। এই দুইটি ইনফরমেশনও গুরুত্বপূর্ণ। মাথাপিছু আয় পড়ার সময় আমরা হচ্ছে এটি পড়ে নিব যে বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় বা মোট জাতীয় আয়, মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 2738 মার্কিন ডলার এবং পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু জিডিপির পরিমাণ হচ্ছে 2625। বাকি ইনফরমেশনগুলো আমরা দেখি। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখি। প্রথমে আসে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আমাদের জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে। তারপরে বাংলাদেশে প্রথম হচ্ছে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।
আমাদের জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য। আমরা জানি যে আমাদের শকুনের অভয়ারণ্য আছে, দুটি অভয়ারণ্য নিয়ে যদি কিছু ইনফরমেশন আমি আরো দিই, যে শকুনের অভয়ারণ্য আছে কয়টি? দুইটি আছে। তারপরে ইলিশের অভয়ারণ্য আছে, ইলিশের হচ্ছে 6টি। তারপরে এখন জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে 2টি। কতটি ঘোষণা করা হয়েছে? 2টি ঘোষণা করা হয়েছে, এবং এটি হচ্ছে বাংলাদেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য। এটি হচ্ছে রাজশাহী জেলার 2টি উপজেলায়। এখানে আমাদের যে অতিথি পাখি রয়েছে তারা আসে, আর অন্যান্য অনেক পাখি এখানে থাকে। এটি হচ্ছে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য রাজশাহীর 2টি উপজেলায়। তারপরে আমরা রিসেন্টলি জানি যে নতুন পোপ নির্বাচিত হয়েছে ভ্যাটিকান সিটিতে। তাহলে এই নতুন পোপের নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, কিন্তু উনি পরিচিত হবেন হচ্ছে পোপ লিও 14 হচ্ছে 14 কিন্তু, ঠিক আছে? পোপ লিও 14 এবং হচ্ছে চতুর্দশ লিও বলি, বাংলায় যদি দেখেন যে বিভিন্ন পত্রিকায় চতুর্দশ লিও হচ্ছে বলা হচ্ছে, এবং তার নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। উনি হচ্ছে ইউএসএ থেকে, মানে আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ। আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপের নাম হচ্ছে চতুর্দশ লিও বা পপ লিও 14 বা রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। সবগুলো নামই খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি হচ্ছে স্টারলিংক। বাংলাদেশ হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের জগতে হচ্ছে প্রবেশ করে। স্যাটেলাইট ভিত্তিক, এই স্যাটেলাইট বানানটি ইম্পর্টেন্ট, এবং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের জগতে প্রবেশ করে হচ্ছে স্টারলিংকের মাধ্যমে। স্টারলিংকের কিছু ইনফরমেশন যদি আমি বলি, স্টারলিংকের যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে ইলন মাস্ক, এবং এই ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে স্পেস এক্স। এই স্পেস এক্স হচ্ছে ইলন মাস্কের একটি প্রতিষ্ঠান, এবং স্টারলিংক বাংলাদেশে চালু হয় 20 মে 2025। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে যে স্টারলিংক হচ্ছে কবে চালু হয়, 20 মে 2025, অথবা বাংলাদেশ কত তারিখে বা কবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটে জগতে প্রবেশ করে, সেটি হচ্ছে 20 মে 2025। এবং স্টারলিংক যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে ইলন মাস্কের। বাংলাদেশে যে দুইটি হচ্ছে প্যাকেজ চালু হয়েছে স্টারলিংকের, 2টি রেসিডেন্সিয়াল প্যাকেজ হচ্ছে চালু হয়েছে। আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখি যে এনবিআর বিলুপ্ত করা হয়েছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটি হচ্ছে বিলুপ্ত করা হয়েছে, এবং 2টি শাখায় এখন কার্যক্রম পরিচালিত হবে। একটি হচ্ছে রেভিনিউ পলিসি এবং হচ্ছে রেভিনিউ ম্যানেজমেন্ট। তারপরে এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এই এভারেস্ট জয় ইনফরমেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে রিসেন্টলি 19 মে 2025 হচ্ছে ইকরামুল হাসান শাকিল বাংলাদেশিদের মধ্যে সপ্তম বাংলাদেশি হিসেবে হচ্ছে এভারেস্ট জয় করেন। তাহলে আমাদের আরো কিছু ইনফরমেশন এই এভারেস্ট জয় থেকে আমি দিয়ে রাখি আপনাদের। তো এই ইকরামুল হাসান শাকিল 19 মে 2025 সালে হচ্ছে এভারেস্ট জয় করেন সপ্তম বাংলাদেশি হিসেবে। তিনি তার এই মিশনের যে নাম দিয়েছিলেন সেটি হচ্ছে C2 সামিট। তার মিশনের নামটি ছিল হচ্ছে C2 সামিট। তিনি হচ্ছে কক্সবাজার থেকে হেঁটে হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্টে যান, এবং হচ্ছে এটা 86 ডেজ হচ্ছে তার টাইম লেগেছে। সে পুরোটা হচ্ছে হেঁটে গিয়েছিলেন। এবং এই এভারেস্ট জয় নিয়ে আরো কিছু যদি ইনফরমেশন আমরা দেখি যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আমাদের এসেছে, এই প্রথম যেগুলো রয়েছে, প্রথম নারী এবং এই লাস্ট বা সর্বশেষ তো আমরা দেখলাম মাত্র। তাহলে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে, এগুলো হচ্ছে বাংলাদেশি হিসেবে প্রথম এভারেস্ট জয় করে হচ্ছে মুসা ইব্রাহিম। আপনারা যখন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বা রিসেন্ট পড়বেন, একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন হচ্ছে মিলিয়ে পড়বেন, তখন হচ্ছে মনে থাকবে 2010। তারপর হচ্ছে প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করে হচ্ছে নিশাত মজুমদার। এবং সর্বশেষ আমরা মাত্র দেখলাম যে ইকরামুল হাসান শাকিল সপ্তম বাংলাদেশি হিসেবে আমাদের এই এভারেস্ট জয় করেন।
এবং তার সময় লেগেছে 86 ডেজ। এই তারিখটা ইম্পর্টেন্ট। আপনারা যদি আগের বিসিএস এর দেখেন যে আগের দুইবার বিসিএস এসেছে যে মুসা ইব্রাহিম তারপর নিশাত মজুমদার এরা হচ্ছে কত তারিখে, ইভেন হচ্ছে তারিখটাও আসে যে কত তারিখে তারা এভারেস্ট জয় করেছিলেন রিসেন্ট যখন পরীক্ষা হয়েছিল তখন। তো মুসা ইব্রাহিম 2010-এ, নিশাত মজুমদার 2012-তে এবং হচ্ছে ইকরামুল হাসান শাকিল হচ্ছে 19 মে 2025। তো এই ডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আমাদের আসে হচ্ছে বুকার পুরস্কার। বুকার পুরস্কার বা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বুকার পুরস্কার। এই আন্তর্জাতিক বুকার পুরস্কার এবার পেয়েছে হচ্ছে বানু মুশতাকের একটি, এটা হচ্ছে হার্ট অফ ল্যাম্প হচ্ছে একটি গল্প গ্রন্থ, ছোট গল্পের, এই যে ছোট গল্পের হচ্ছে গ্রন্থ, একটি ছোট গল্প গ্রন্থ। ঠিক আছে, এই হার্ট ল্যাম্প হচ্ছে এই ছোট গল্পের হচ্ছে গ্রন্থ এবং গ্রন্থ সংকলন, এবং এটি হচ্ছে বানু মুশতাক, উনি ইন্ডিয়ার হচ্ছে বুকার পুরস্কার পেয়েছেন। এগুলো ছিল আমাদের হচ্ছে এখানকার ইনফরমেশন। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানের এভারেস্ট এবং এভারেস্টের প্রথম যেগুলো ছিল সেগুলো, এবং হচ্ছে সর্বশেষ এই ডেট সহ মনে রাখতে হবে। এখন আমরা জুন কারেন্ট অ্যাফেয়ার্সের দেশ ভিত্তিক যে সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল সেগুলো আমি একত্র করার চেষ্টা করেছি। চলুন দেখে নিই সেগুলো। তো প্রথমে আসে হচ্ছে চায়নার হচ্ছে বাংলাদেশ থেকে চায়নায় শুল্কমুক্ত আম রপ্তানি হচ্ছে শুরু করে, এটা হচ্ছে প্রথম আম রপ্তানি হচ্ছে চায়নায়, শুল্কমুক্ত আম রপ্তানি করা হচ্ছে চায়নাতে। তারপর আমরা জানি যে চায়নার বর্তমান যে প্রেসিডেন্ট শি জিনপিং, ইনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ চায়না। শি জিনপিং ইনি কিন্তু 2013 সালে হচ্ছে প্রেসিডেন্ট হয়, এবং 2013 সালেই হচ্ছে আমাদের ওয়ান বেল্ট ওয়ান রোড যে কার্যক্রম এটা হচ্ছে উনি প্রকাশ করে। তারপরে হচ্ছে চায়নার গ্রিন চ্যানেল ভিসা হচ্ছে চালু করে বাংলাদেশিদের জন্য, হচ্ছে গ্রিন চ্যানেল ভিসা চালু করে চায়না। তারপরে চায়নায় পৃথিবীর প্রথম হচ্ছে এআই পাওয়ার্ড হসপিটাল চালু, এটা হচ্ছে বিশ্বে হচ্ছে প্রথম, ওয়ার্ল্ডে প্রথম হচ্ছে এআই পাওয়ার্ড হসপিটাল চালু করে চায়না। তাহলে চায়নার 4টা ইনফরমেশন আমরা পাই। বাংলাদেশ সম্পর্কিত 2টি, যে শুল্কমুক্ত আম রপ্তানি হচ্ছে শুরু করে প্রথম চায়নাতে বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করে হচ্ছে চায়না, এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং দ্য গভর্নমেন্ট অফ চায়না এই বইটি হচ্ছে প্রকাশ করেন। উনি হচ্ছে 2013 সাল থেকে প্রেসিডেন্ট, এবং এআই পাওয়ার্ড হসপিটাল চালু হয় বিশ্বে প্রথম হচ্ছে চায়নায়। তাহলে আমরা দেখতে পাই যে এআই পাওয়ার্ড হসপিটাল চালু হয় বিশ্বে প্রথম হচ্ছে চায়নায়, এবং আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের স্টারলিংক আসে। তারপরে বাংলাদেশের হচ্ছে হজ অ্যাপ চালু হয় হচ্ছে লাভবাইক, হজ অ্যাপের নাম হচ্ছে লাভবাইক, এবং বাংলাদেশ হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ, একটি ডিজিটাল সেবা যেখানে হচ্ছে বাংলাদেশের নাগরিক খুব সহজেই হচ্ছে সেবা নিতে পারবে, পাসপোর্টের জন্য আবেদন করা এগুলো করতে পারবে খুব সহজেই নাগরিক সেবা বাংলাদেশ নামে কার্যক্রমের মাধ্যমে। তারপরে আমরা একদম ভিডিওর প্রথমেই দেখেছিলাম যে মানব উন্নয়ন প্রতিবেদন অনুসারে কাতার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ, মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে কাতার। এগুলো ছিল দেশ সম্পর্কিত যে সকল ইনফরমেশন, একসাথে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। তো একসাথে পড়লে হচ্ছে সুবিধা হয় মনে রাখতে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।